হচ্ছে খানাকুলের ছবি। ব্রেকের আগে বলেছিলাম যে খানাকুল সহ বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি দেখাবো। এখানে জল নেমেছে অনেকটাই, কিন্তু এখনো জল রয়েছে। পাকা বাড়ি পর 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 পাকা বাড়ি ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়, ভিটে হারা হয়েছেন বহু মানুষ। পাকা বাড়ি ভেঙে গেছে জলের তোড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। আর ত্রাণ শিবিরে এই পাকা বাড়িতে যারা থাকতেন তারা ঠাঁই হয়েছে, তাদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। সেই লোকটা সেদিন এসেছিল বলতে বাড়িতে তো বসবাস করার তো মানে জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। যখন বাঁধটা ভাঙে তখন কি বেরোতে পেরেছিল সব? তখন নিজেরা বেরিতে পড়েছে, এবার জিনিসপত্র তো কিছু বের করতে পারেনি, সব তো হানাতেই চলে গেছে। কাগজপত্রগুলো বের করতে পেরেছে, এবার সবকিছু কি বের করতে পারবে? এবার তাড়াহুড়োর মধ্যে 6টা ফ্যামিলির কোনো আর জায়গা নাই কোথাও, ভূমিহীন। একটা মানুষের শুধু যা পুরাতন ভিটে আছে, ঘর আছে, সেখানে বাকি ঘরের কোনো অস্তিত্ব নাই, কোথাও জায়গা নাই, সেটা যে ঘর করবে। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে জলের তোড়ে সম্পূর্ণ ভেসে গেছে কতগুলো বাড়ি, জানবো প্রতিনিধি শুভদীপের কাছ থেকে। শুভদীপ, এরকম ভাবে কতগুলো পাকা বাড়ি এরকম ভাবে জলের তোড়ে ভেঙে খান খান হয়ে গেছে? দেখো, দ্বারকেশ্বর নদের যে জলের তোড়, খানাকুলের 2 জায়গাতে বাঁধ ভেঙেছে। তার মধ্যে একটি জায়গা হলো খানাকুলের পালিত এবং আরেকটি জায়গা হলো খানাকুলের ধান্যঘড়ি। 2 জায়গাতে প্রায় 14টি পাকা বাড়ি, তার মধ্যে দোতলা বাড়িও রয়েছে। সেই বাড়িগুলি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের ছবি ছাড়া এখন কিছুই দেখা যাচ্ছে না সেখানে। এবং পাশাপাশিও বেশ কয়েকটি বাড়ি আছে, তাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোটির দেওয়াল ধসে পড়েছে, কোনোটির কার্নিস ভেঙে গিয়েছে। বিভিন্ন যে বাড়িগুলির যে মানুষগুলো আছেন তারা এখন কেউ বাঁধে ত্রিপল কাটিয়ে রয়েছেন, আবার কিছু মানুষ আছেন তারা স্থানীয় স্কুলে ত্রাণ শিবির করে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে পরিবারগুলির মধ্যে যারা পড়ুয়া, স্কুল পড়ুয়া আছে, তাদেরও কিন্তু বই খাতা সমস্ত কিছু জলের তলে ভেসে গিয়েছে। সেই সময়টুকু তারা পায়নি যে জিনিসপত্রগুলো ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছে। কোনো রকমের প্রাণ বাঁচিয়ে তারা বাড়ি ছেড়ে কোনো রকমে পালিয়ে গিয়েছেন। বাড়ির সমস্ত জিনিসপত্র থেকে বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। হয় না, একেবারেই দেখা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি। জল হয়তো কমেছে, নিচু এলাকা এখনো জলমগ্ন, কিন্তু কি অবস্থা! 14টি বাড়ি, পাকা বাড়ি ভেঙে শেষ। তারাই ত্রাণ শিবিরে, আবার বাঁধের ওপরে। আমাদের প্রতিনিধি যা বললেন, মুখ্য সচিব খানাকুলের এই বন্যা পরিস্থিতি নিয়ে কি বলেছিলেন দেখাবো। যে যে সাহায্য করা প্রয়োজন সব সাহায্য করা হবে। কিছুটা সাময়িক সাহায্য এখন যাতে ওরা বেসিক নিডস যেটা আছে ওটা করা যায়, এটা দেওয়া হয়েছে। বাকিটা আমরা ধীরে ধীরে অ্যাসেসমেন্ট করে সব করা হবে, সব সাহায্য করা হবে। জল একটু নামলেই কাজ শুরু হয়ে যাবে। আমরা মিটিং করে ইঞ্জিনিয়ার্স যারা ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে সকলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটলি ভালোভাবে বাঁধের রেস্টোরেশনের কাজ করা হোক। ইমিডিয়েট সমস্যা আছে, এর সমাধান আমাদের আগে খুঁজতে হবে, তারপরে বাকি সব ব্যবস্থা করা হবে। আর শিলাবতী নদীর জলে ঘাটাল ভেসে গিয়েছিল, এখনো ভেসেই আছে। জল হয়তো কমেছে, 1 মানুষ সমান জল ছিল, সেইটা কমে এখন হয়তো গোড়ালি, হাঁটু পর্যন্ত জল কোথাও কোথাও। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে, কারণ নতুন করে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হচ্ছে কিনা এখনো পর্যন্ত, ঘাটালে হয়েছে কিনা, এবং নতুন করে মানুষ আশঙ্কায় ভুগছেন কিনা। সুকান্ত, দেখো, আমরা প্রথমেই জানিয়ে রাখি যে ঘাটালের সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি আর মেঘলা আকাশই দুশ্চিন্তা বাড়িয়েছে ঘাটালের বানভাসী এলাকার মানুষ। কেননা এখনো পর্যন্ত ঘাটালের গ্রামীণ এবং শহরের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত রয়েছে। উঁচু জায়গা থেকে জল নেমেছে, বেশ কিছু রাজ্য সড়কে জল ছিল, সেই জল নেমেছে। কিছু মানুষ এখন কিন্তু বাড়ির মুখী হচ্ছেন। ত্রাণ শিবিরে এখনো বহু মানুষ রয়েছে, কিন্তু তার মধ্যেই আবার এই দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু দুশ্চিন্তায় ফেলেছে মানুষকে। তাদের আশা ছিল যে দুর্গাপুজোর আগে তারা হয়তো বাড়িতে থাকবেন এবং বাড়ি থেকে তারা দুর্গাপুজোর আনন্দে মাতবেন, কিন্তু এই যে ওয়েদার, এই যে বৃষ্টি, তার সাথে মেঘলা আকাশ, তাতে কিন্তু পুরো ভবনটাও তো জলের তলায় ছিল, এখন কি সেই অবস্থাতেই আছে পুরো ভবন ঘাটালের? দেখো, শুধু পুরো ভবন নয়, পুরো ভবন, ঘাটাল থানা সবই জলের তলায় ছিল। সেগুলো কিন্তু জল থেকে জল নেমে গিয়েছে সেখান থেকে সেখানে আবার কিন্তু পৌরসভার ভ্রমণের কাজকর্ম চালু হয়েছে। বেশ কিছু উঁচু জায়গার রাস্তাঘাটও কিন্তু নেমে গিয়েছে। ঘাটালের যে প্রাচীন পুঁঠিবাজার, সেই পুঁঠিবাজার থেকে জল সরে গিয়েছে, কিন্তু আজ কাল শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেখান থেকেই তো আশঙ্কা। কতটা জল? 18 কদিন বাইরে থাকতে হয়েছিল? 10-12 দিন।
বৃষ্টি হচ্ছে আবার ফাঁকে থাকতে হবে, আবার কি ঘর ঢুকা যাবে, ঘরে আসলে জল, এই ছাতের উপরে বসে থাকতে হবে। আর জল কমলে বিভিন্ন রোগের আক্রমণের একটা প্রাদুর্ভাব দেখা যায় রোগের, কিন্তু রাস্তার অবস্থা জল কমলে রাস্তার এই অবস্থা খুব স্বাভাবিকভাবে কঙ্কালসার চেহারা হয়ে গেছে, জলের তোড়ে ভেঙে গেছে রাস্তা, একেবারে ভাঙাচোরা রাস্তায় এই দুর্ভোগটাও পোহাতে হবে। বাস চলাচল বন্ধ, এই রাস্তায় তো আর বাস চলাচল করতে পারে না, বিরাট ঝুঁকির যাতায়াত, পালপুকুর মনসুকা পর্যন্ত বেহাল রাস্তা, এলাকায় ব্রিজ নির্মাণের জেনে রাস্তার ক্ষতি বলে অভিযোগ, কিন্তু এই বর্ষায় এই বন্যায় এই রকমই হবে, খুবই স্বাভাবিক রাস্তার যে পরিস্থিতি, আবার নতুন করে রাস্তা তৈরি করতে হবে। গ্রাম মনসুকার সংযোগস্থলে এই যে চাতালটি তৈরি করা হয়েছে, এটির নিচেতে এত সরু সরু পাইপ দেওয়ার জন্য এখানে দীর্ঘ গ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে, জনসাধারণের ঘর বাড়িতেও জল ঢুকে গেছে, এখন চলছে পরিষ্কার করা। রাস্তা তো গোটাই ভেঙে গেছে, রাস্তা গোটায় একদম চৌচির হয়ে গেছে, তো ভেঙে গেছে, হানাও হয়ে গেছে। এইখানে সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটায় তো সামান্য সাইকেল নিয়ে যাতায়াতের পক্ষেও অত্যন্ত কষ্টদায়ক, যেখানে হাওড়ার বাস ঢুকতো সেখানে আর বাস ঢুকতে পারবে না। রাস্তা চারিদিকে পুরো ভেঙে গেছে, ঢালাই রাস্তা থেকে পিচ রাস্তা থেকে যা ছিল রাস্তা মোটামুটি পুরো চেহারা বদলে গেছে সব। আমরা দেখছি খুব শীঘ্রই যাতে কোনো একটা জিসিপি এনে ওই রাস্তাগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই। আশা করছি পুজোর আগে মোটামুটি আমরা ওইটা কমপ্লিট করে দিতে পারবো। আর এইখানে দেখছেন রাস্তার এই অবস্থা, ঘাটালের মানুষের একেবারে দুর্ভোগের শেষ নেই। শস্যের কি অবস্থা দেখুন, সবজি নেই, সবজি শেষ, জলে একেবারে সবজি পচে শেষ হয়ে গেছে, আর তার ফলেই দাম বাড়ছে। ঘাটালের ওখানে বিভিন্ন জায়গাতেই দাম বাড়বে। ঘাটালে বিঘের পর বিঘে জমি জলের তলায়, জমিতে জল জমায় একেবারে পচে নষ্ট। আম জনতা, ঘাটালের কৃষিজ ফসল, শাক সবজি এই সমস্ত দাম বেড়েছে। সবজি চাষ ছিল, ধান চাষ, সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? কদিন ধরে। কি হবে মনে হচ্ছে এবার? সব শেষ, আর কি হবে? কি করবেন এবার? কি করব, সরকার যদি সাহায্য করে কিছু তার জন্য, ইয়া সরকার মোটেই নেই। গতকাল খুব বড় জোরে এখানে 30 জনের সমাগম ঘটেছিল চাষি, টানা লেগে পড়বে, এখানে 150-200 চাষি এসতো, তখন মালটা খরচা ছিল, এখন প্রত্যেকেরই মাল কমে গেছে। চিংড়ি যে সমস্ত যাদের মাথা থেকে এসছে 50-60-80 কেজি প্রতিদিন, তাদের ক্ষেত্রে 10 কেজি 8 কেজি এরকম বৃষ্টির জন্য কুঁদরি গাছের ডগ পাতা নাই, শুধু ডাটাগুলো আছে, বাজাতে একটু সময় লেগে, সেই তুলনায় একটু দামও বেড়েছে। বাজারের পরিস্থিতি ভাই কি, কেন যে কোনো সবজিরই দাম বেশি। সামান্য কুঁদরি যেটা 20 টাকা কেজি ছিল সেটা আজকে 50 টাকা কেজি, করলা যেটা 30 টাকা কেজি ছিল সেটা আজকে 40-50 টাকা কেজি, ঝিঙা সামান্য ঝিঙা নেবেন সেও হচ্ছে 50 টাকা কেজি। নিলেন নাকি এতই নিলেন? এতই নিতে হচ্ছে, আমরা মধ্যবিত্ত মানুষ, সব জড়াইতে করে নিতে হচ্ছে, সংসার চালানো তো মুশকিল, বুঝতে পারছি। হঠাৎ করে দাম বাড়ার কারণটা? প্রাকৃতিক দুর্যোগে বন্যা তো আমাদের এলাকায় টাউনটা একটু তৈরি গেলে 1-2 কিলোমিটার প্রচুর বন্যা, সব নষ্ট, প্রচুর বন্যাতে প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই যে আশঙ্কা হচ্ছে না নতুন করে ভারী বৃষ্টি, এবং এই ভারী বৃষ্টিতে দেখুন আশঙ্কা ঝাড়গ্রামে, দেখুন নতুন করে ভারী বৃষ্টি হয়েছে, ডুলুং কংসাবতী নদীর জল ফুলে ফেপে উঠেছে, কজওয়ের ওপর দিয়ে যাচ্ছে এই জলের স্রোত, দেখুন খরস্রোতা হয়ে গেছে একেবারে। কজওয়ে ডুবে যাওয়ায় জাম্বনি চিল্কিগড়ের যোগাযোগ ব্যাহত। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজুর কাছে। রাজু, এত বৃষ্টি চলছে এখনো, এবং আজকে শুধু নয়, কাল পরশু ভারী বৃষ্টির সতর্কতা, কি হবে পরিস্থিতি, কত গ্রামের মানুষ এফেক্টেড? দেখো অরিন্দা, প্রথমত বলে রাখি, যেভাবে ডুলুঙের জল বেড়েছে তাতে যে কজওয়ের উপর দিয়ে জল বইছে তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু এই নদীর যে পার্শ্ববর্তী গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে এরপরে জল ঢুকবে, কারণ যেভাবে জল অনবরত বাড়ছে, এবং এই যে বৃষ্টি আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল অনবরত আরো 3 দিন বৃষ্টি পড়বে, সেক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় এবং সেই ভারী বৃষ্টিপাতের ফলে কংসাবতী নদীর জল এবং ডুলুঙের জল আরো জলস্তর বাড়বে, এবং বিভিন্ন জায়গায় যে কজওয়েগুলো রয়েছে, পাশাপাশি যদি দেখা হয় বাঁকুড়া এবং ঝাড়গ্রামের যে যোগাযোগের যে পথ রয়েছে সেই কংসাবতী নদীর জলও ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, সেখানেও হয়তো জলস্তর আর কিছুটা বাড়লেও হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হবে। ঠিক তেমনই আবার সুবর্ণরেখা নদীর
বাড়তে শুরু করেছে, কারণ ঝাড়খণ্ডে অনবরত বৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে সেখান থেকেও জল আরো আসবে এবং জল বাড়বে, এবং প্রাকৃতিক যে দুর্যোগের কথা বলা হচ্ছে সেই দুর্যোগ হয়তো আরো দেখা যাবে। কারণ সাকরাইয়ে এর আগেই দেখা গেছে ডুলুংয়ের জল বাড়াতে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেছিল। সেই সমস্ত গ্রামের মানুষ আবার নতুন করে আশঙ্কা করছেন যে একদম বানভাসী মানুষ আবার আশঙ্কা করছেন নতুন করে আবার বানভাসী হওয়ার। এই হচ্ছে ঝাড়গ্রাম। এবার চলে যাব ফারাক্কায়। ফারাক্কা ব্যারাজে জল ছাড়া হয়েছে, কারণ গঙ্গার জলস্তর ব্যাপকভাবে বেড়েছে। আর সেই কারণে শামশেরগঞ্জে প্রতি বছর প্রতিদিন ভাঙনের মধ্যে থাকতে হয়। সেই শামশেরগঞ্জে, তার সঙ্গে সঙ্গে ভগবান গোলা, শামশেরগঞ্জ, এই সমস্ত জায়গা এই দেখুন জলে ভেসে গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, কি অবস্থা, কি পরিস্থিতি, প্রশাসনের কি তৎপরতা? দেখো, যেহেতু ফরাক্কার ব্যারেজ থেকে প্রায় 13,50,000 কিউসেক তোমার জল ছাড়া হয়েছে এবং 109টি গেটই খুলে দেওয়া হয়েছে। যেহেতু আপার স্ট্রিমের মধ্যে জলের চাপ বেশি থাকার জন্য ডাউন স্ট্রিমে কিন্তু গেটগুলো খুলে দিতে বাধ্য হয়েছে এবং স্বাভাবিকভাবেই তার ফলে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবং সেই কারণে ফরাক্কার বিভিন্ন এলাকা, যে সমস্ত গঙ্গা তীরবর্তী এলাকা, শামশেরগঞ্জ, সুতি 2 এবং রঘুনাথগঞ্জ, লালগোলায়, তাছাড়া জলঙ্গি এবং রানীনগর, যে সমস্ত চর এলাকা আছে এবং গঙ্গা তীরবর্তী এলাকা, সেই জায়গাগুলো থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এবং শুধু তাই নয়, বেশ কিছু চাষের জমি, গঙ্গার যে জল উঠে গিয়ে সেই সমস্ত চাষের জমি কিন্তু প্লাবিত হয়েছে এবং চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং জলস্তর বৃদ্ধি পাবে। এবং সেই কারণে গঙ্গার তীরবর্তী এলাকায় যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়ির লোকদেরকে সতর্কভাবে থাকতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসন কিন্তু সেই সব দিকে তোমার মাইকিং করে সতর্কতা জারি করেছে এবং জল করে বাড়ছে যা খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি